পশ্চিমা বিশ্ব ইতিমধ্যে জেনে গেছে যে বাংলাদেশের এই বিষয়টা আসলে এইভাবে চলবে না। সেখানে চলতে হলে, রাষ্ট্রকে চালাতে হলে বাংলাদেশের যে সবচেয়ে বেশি মানুষ যে রাজনৈতিক দলের সাপোর্ট করে, যেই রাজনৈতিক দলের প্রতি শুধু সাপোর্ট না, তারা এটাকে ধারণ করে, তাদেরকে বাদ দিয়ে এই রাষ্ট্র তো পরিচালনা করা সম্ভব হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় আইন করে, বহুবার করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না এবং ধ্বংস হচ্ছে না। ব্যারিস্টার নিজুমদার যে আরেকটি বিষয়, মানে আমি বলবো যে আমারও ছিল, মানে পারিল বেটা কেমন সেটা জানতে। থ্যাংক ইউ সো মাচ। ইরান, আরেকটি ইরান কি পৃথিবী অ্যাফোর্ড করতে পারবে কিনা, সেইটা ছিল আসলেই ইউএস এম্বাসির মাথা ব্যথা। কারণ যেই ছেলেদেরকে এখনো আমরা করছি, তারা যাদের হয়ে কাজটুকু করছে, এমনকি এখানে মাইকেল রুবিন ন্যাশনাল প্রেস ক্লাবে আমার আয়োজিত একটা সেমিনারে উনি বলেছেন যে আমি ওয়াশিংটন ডিসিতে বারবার তুলে ধরছি যে আপনারা যেটা করতে যাচ্ছেন, যে জামাতকে ওখানে বসাতে যাচ্ছেন, ও তো সন্ত্রাসী দল। এই দল ক্ষমতায় গেলে তো আরেকটা ইরান বসবে, সেখানে আরেকটা ইরান হয়ে বসবে, যেটা আমরা আবার ইরানকে আমরা মনে করেছিলাম যে আমরা যে কোনো সময় ইরান দখল করব, ইরান ধ্বংস করে দেব, অমুক করে দেব, তমুক করে দেবো। এটা তো হচ্ছে না, কখনই ঘটাতে পারছি না। এটা 55 ইয়ার্স। সেখানে আমি সেদিন ওনার সাথে বলেছিলাম যে আপনি যেটা বলছেন, আপনি এটা গবেষণা করেন। আমি একজন জার্নালিস্ট হিসেবে আমি দেখতে পাচ্ছি দুইটা উদাহরণ। প্রথম উদাহরণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে কমিউনিস্টরা ক্ষমতায় আসে ইস্ট ইউরোপে, একদম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। কোন ধরনের রেভলিউশন হয়েছে বলশেভিক রেভলিউশন ইন রাশিয়া, কিন্তু ইউরোপের যে, আমি যেমন চেকোস্লোভাকিয়াতে ছিলাম 18 বছর, সেই ইতিহাসটা আমি জানি, সেখানে আমি আইনশাস্ত্র নিয়ে মাস্টার্স করি। সেই ইতিহাসটা হলো এই যে একটি নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই হাঙ্গেরি সহ চেকোস্লোভাকিয়া, এই রাষ্ট্রগুলোতে, বুলগেরিয়া, এই রাষ্ট্রগুলোতে, পোল্যান্ড রাষ্ট্রগুলোতে কমিউনিস্টরা ক্ষমতা দখল করে। তাদেরকে ক্ষমতাচ্যুত করতে 55 ইয়ার্স অপেক্ষা করতে হয়েছে, ওভার 50 ইয়ার্স। আর ইরানকে তো এখনো চেষ্টা করে যাওয়া হচ্ছে। অতএব এই জামাতকে যদি তারা সেদিন ভুলেও ক্ষমতায় বসাতে পারতো বলবো, কারণ সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের ডিপ্লোমেসি আই স্যালুট, যে আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক অনেক প্লেয়ারের কারণেই জামাত ক্ষমতায় আসতে পারেনি। তাহলে তারা গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক কোনো নিয়মে খেলতো না। তারা প্রথমে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দিতে, হত্যা করতো দেশবিরোধী হিসাবে। তারা আমাদের মতন মানুষদেরকে হয় দেশের এই যে আপনার বোনের যেরকম এখন তারা চাকরি খেয়ে ফেলছে, আমার বাড়ি ঘর পুড়িয়ে দিত, হত্যা করতো মজুমদারের সমস্ত জাতি গোষ্ঠীকে, এবং তারা 50 থেকে 100 বছরের পরিকল্পনায় থাকতো, আর তথাকথিত ইসলামের নামে, তাদের ইসলামের নামে, রিয়েল ইসলামের নামে না। অতএব রাষ্ট্র এবং রাজনৈতিক দল, সেটা সম্পূর্ণভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে ইউরোপকে, এবং অবশ্যই আমরা আমাদের পার্শ্ববর্তী, আমাদের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র ভারতকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, সেখানেও রাষ্ট্র এবং রাজনৈতিক দল সম্পূর্ণ আলাদাভাবে কাজ করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরাধীর আসলে বিচার হওয়া উচিত এবং হতে হবে, কিন্তু রাজনৈতিক পরিচয় মাত্রই যে অপরাধী প্রমাণিত, এটা সঠিক নয়। এটা অকার্যকর রাষ্ট্রের একটি চিহ্ন বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। একটি দলটিকে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি, আমি আওয়ামী লীগের কথা বলছি, আমাদের দলের বাংলাদেশ আওয়ামী লীগের গত 15 বৎসরের তারা রাজনৈতিক ক্ষমতা থাকাকালীন সময়ে দেশের এত উন্নয়নের পরেও একটি বিরাট গোষ্ঠী, যারা জেনজি বলা হচ্ছে, তাদের ভেতরে কেন এই ধরনের উগ্রবাদের সঞ্চার ঘটলো, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তার সাথে সাথে এই মুহূর্তে বাংলাদেশের
সমস্ত জনগণের উপর যে অত্যাচার অনাচার এবং নিপীড়ন করা হচ্ছে সেটার প্রতিবাদ প্রতিনিয়ত করতে হবে। আরেকটি ছোট্ট ঘটনা তুলে ধরি, যেটা আমাদের বন্ধুরা ঢাকার একটি অঞ্চল থেকে জানিয়েছেন যে তারা সেখানে স্থায়ী বাসিন্দা 50 ইয়ার্স ধরে। 50 ইয়ার্সে তাদের ঘটেনি যে কন্টিনিউয়াসলি হোল ডে তাদের গ্যাস থাকে না, একদম গ্যাস বন্ধ। রাত্র 2টা থেকে বা রাত্র 1টা থেকে সকাল 4টা পর্যন্ত ফুল গ্যাস থাকে, আবার সকাল থেকে বন্ধ হয়ে যায়। আমরা বুঝতে পারছি দেশটা বিক্রি কিভাবে হয়ে গেল, তাদের যাতে গ্যাস কিনতে হয় বাইরে থেকে। অতএব এই হলো বর্তমান পরিস্থিতি, সেটার প্রতিবাদ করতে হবে রাজনৈতিক সংগঠনকে। দেখেন 1996 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এলেন, তিনি খুব একটা ইন্টারেস্টিং একটা কথা সংসদে বলেছিলেন যে আমি আসলে এখন সবার প্রধানমন্ত্রী, আমি শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী তা নই, আমি আসলে জামাত বিএনপি থেকে শুরু করে বাংলাদেশে যারা আছে সবারই প্রধানমন্ত্রী। অর্থাৎ এই যে সেপারেটিং পলিটিক্যাল পার্টি অ্যান্ড এ কান্ট্রি, এইটা আমাদের দেশে কি আসলে চলে বা চলবে, বা ওই ধরনের কালচার কি আমাদের দেশে মানে আসলেই কি হয়েছে? অথচ মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত ভাবে রাইট ছিলেন। দেখেন একটা কথা আমি আপনাকে বলি, এভিডাইসি তার যে তিনটা অর্গানকে তিনি ভাগ করেছেন একটা রাষ্ট্রের ক্ষেত্রে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড পার্লামেন্ট বা জাস্টিস। হ্যাঁ, পার্লামেন্ট উনি করেছেন। এখানে ওভারল্যাপিং নিয়ে অনেক আলোচনা হয়েছে, চেক এন্ড ব্যালেন্স নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলেছি। এই নকশাটাতে যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন একটা রাষ্ট্রকে যদি আমরা একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে বিবেচনা করি, সেই রাষ্ট্রকে পরিচালনা করে কারা? যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে। তো জনগণের ম্যান্ডেট নিয়ে যারাই আসুক না কেন, তারা তো একটা সুনির্দিষ্ট ম্যানিফেস্টো দেয়, সুনির্দিষ্ট একটা আদর্শের কথা বলে। ওই পলিটিক্যাল পার্টি কিন্তু তাদের ওই আদর্শের কারণে একটা সুনির্দিষ্ট মানুষের ভোট নিয়ে রাষ্ট্র পরিচালনা করে। ভালো করে শুনবেন, ধরা যাক যে 20 কোটি জনগণ আছে, তার মধ্যে ধরেন 15 কোটি ভোটার আর 5 কোটি ভোট দেয় নেই বা ভোটার না। যারা 5 কোটি ভোটার না, ধরা যাক যে যেই মানুষটার বয়স 17 বছর 364 দিন, সে একদিনের জন্য ভোট দিতে পারে না এই ভোটে, বাট তারও তো একটা চাওয়া পাওয়া আছে। তাহলে ব্যাপারটা এইভাবে দাঁড়ায়, এবং ওই 15 কোটির মধ্যে ধরেন 8 কোটি ভোট দিল আওয়ামী লীগকে, 7 কোটি ভোট দিল বিএনপি কে বা অন্যান্য দলকে। এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, তখন ওই 7 কোটির ভাষা আওয়ামী লীগ কি শুনবে নাকি শুনবে না? এবং ওই যে 5 কোটি যারা ভোট দিতে পারলো না, নাগরিক অধিকার তো তারাও পায়, তো তাদের চাওয়া পাওয়া গুলো কি, সেটা কি আমরা শুনতে পাই কিনা, বা দল শুনতে পাই কিনা, বা রাষ্ট্রীয় কাঠামোতে চলবে নাকি দলীয় কাঠামোতে চলবে? এটা ভেরি টাফ একটা কোশ্চেন। আমার দৃষ্টিতে যেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি একটা সুনির্দিষ্ট আদর্শে, গণতন্ত্রের বিউটি এইটা যে সর্বোচ্চ যেই দলটা ভোট পায় তারাই আসে, এবং তারা চেষ্টা করে ওই আদর্শটাকে জনগণের মধ্যে বিলি করবার জন্য। আমরা কারা? যদি পলিটিক্যাল পার্টির কথা বলি, আমরা কারা? আমরা হচ্ছে ম্যানেজার। অর্থাৎ আমরা বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্টে আবেদন করি রাষ্ট্রের জনগণের কাছে। জনগণ মনে করে যে এই দলটা ম্যানেজার হিসেবে ভালো, আমার দেশকে ভালো ম্যানেজ করতে পারবে। বাট আমার কথাটা হচ্ছে যে ওই পলিটিক্যাল পার্টি শুধুমাত্র তার দলীয় আদর্শ যে পরিস্ফুটিত করে ক্ষমতায় আসার পরে, শুধু তাই না, বরঞ্চ সে নিউট্রালিও এমন কিছু কাজ করে যেটা সাধারণ মানুষ দল মত নির্বিশেষে চায়। যেমন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, আমাদের ম্যানিফেস্টোর ভিতরে আমরা কি বলি? আমরা বলি ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক অর্থনীতির কথা আমরা বলি, আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা আমাদের বাঙালি জাতীয়তার গৌরবের কথা বলি। এখন ধরা যাক যে একটা বড় একটা অংশ, ধরা যাক আমরা 10 কোটি ভোট পেয়ে, আমরা এই আদর্শের কথা বলে 10 কোটি ভোট পেয়ে এসেছি। 5 কোটি লোক ভোট দিয়েছে এইটা বলে যে এই 4টার সাথে আমরা আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। ঠিক আছে, ধরা যাক সার্বভৌমত্বের কথাও তারা বললো। সো ওইটা যদি ধরা যাক যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নেওয়ার মতো হয়, হোয়াই নট? তাই আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টি শুধু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে অ্যাক্ট করবে তা না, আর রাষ্ট্র গঠনে তার জরুরি কিছু যদি টেক ওয়ে নেওয়ার থাকে কারো কাছ থেকে, সেটাও সে নিবে।
হ্যাঁ, এখন বাংলাদেশে এখন যেটা অবস্থা হয়েছে 5ই আগস্টের পরে, এইসব ফিলোসফিক্যাল জায়গা টিকবে কিনা বা হবে কিনা উই ডোন্ট নো, বাট আমাদের তো চেষ্টা থাকবেই দেশটাকে একটা স্টেবল জায়গাতে। তবে জাহাঙ্গীর ভাই যে কথাটা বলেছে এটার সাথে আমি 100 না কয়েক লক্ষ ভাগ একমত, যে আমাদের যে মৌলিক যে বেইজ আছে বিচার ব্যবস্থা, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। আমাদের জাস্টিস সিস্টেমের একটা বেসিক নর্ম কি? প্রিজাম্পশন অফ ইনোসেন্স, অর্থাৎ বিচারের আগ পর্যন্ত, বিচারে কেউ দোষী প্রমাণ হওয়ার আগ পর্যন্ত সে নির্দোষ। সিম্পল। আমার মনে আছে সাইদি আদালতে দাঁড়িয়ে বিচারপতি নিজামুল হক নাসিমকে বলেছে যে মাননীয় বিচারপতি, আমাকে ওরা দেইল্লা বলে ডাকে, দেইল্লা বলে, আমাকে দেইল্লা রাজাকার বইলা ওনারা বলে। সূরা হুজরাতের আয়াত 11-তে বলা আছে, তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের নাম বিকৃত করিও না, বা মানুষের নাম বিকৃত করিও না। তখন ওইখানে আদালতের আরেকজন ছিলেন, তিনি বলে যে আপনি যে জাহান্নামের ইমাম বলতেন, জানার ইমামকে, ওইটা কি সূরা হুজরাতের আয়াতের 11-তে পড়ে নাকি পড়ে না? তো সাইদি তো তার নিজের কথাতেই নিজে ধরা পড়ে গেছে। তখন বিচারপতি নাসিম একটা চমৎকার কথা বলেছে, যেটা আমার বহু বছর মনে থাকবে। তিনি বলেছেন যে সাইদি সাহেব, আমি অত্যন্ত নিন্দা জানাই যারা আপনাকে দেল্লা রাজাকার বলে বা দেল্লা বলে, এটা খুবই অনুচিত, আমি মানা করব এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকার জন্য। কারণ বিচারের আগ পর্যন্ত আপনি দোষী কি নির্দোষ আমরা জানি না। আপনি বাংলাদেশে কোরআনের কথা বলেন, কোরআনের হাফেজ, আমরা এটা রেসপেক্ট করি, খুবই ভালো কথা। কিন্তু আমরা আজকে যে বিচার অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে আজকে থেকে 40 বছর আগে একটা অপরাধের কথা আপনার ব্যাপারে আনা হয়েছে, আমরা সেটার বিচার করছি। আমরা একজন কোরআনের হাফেজ সাইদির বিচার করছি না, বিচার করছি দেলার হোসেন নামে এক ব্যক্তি যাকে ওই সময় পাকিস্তানি আর্মির সে সাহায্য করেছে, খুন খারাপি লুটপাটে অংশ নিয়েছে সেটি। যদি আপনি দোষী সাব্যস্ত হন তাহলে আপনার শাস্তি হবে, দোষী সাব্যস্ত না হলে এই আদালতের পক্ষ থেকে আপনাকে সসম্মানে বাসায় পৌঁছে দেওয়া হবে। সো এই যে দেখেন আওয়ামী লীগ আমলে এই নর্মসটাকে কিভাবে বিচারপতিরা পালন করতেন, প্রিজাম্পশন অফ ইনোসেন্স, এইটা কি আর আছে? যে যা আপনি রাস্তার টোকাই হান্নান মাসুদ, সে বলেছে আমরা সবচেয়ে গরিব ছিলাম, পেনশনের টাকাতে আমাদের সবচেয়ে চলতো। সে আবার এখন বলছে বাড়ির সবচেয়ে বড় পুকুরটাই আমাদের তো আগে থেকেই কোটি কোটি টাকা, আমি তো জমিদারের ছেলে। তো এই ছেলেপেলেগুলো নির্ধারণ করেছে প্রধান বিচারপতি হবে রিফাত। যদি ঢাকা ইউনিভার্সিটির এই টোকাইগুলা 2 টাকার টোকাই এরা যদি নির্ধারণ করে, মানে ঢাকা ইউনিভার্সিটির প্রচুর মেধাবী ছেলেপেলে পড়তে আসে, আমি জানি না এরা কিভাবে ভর্তি হলো, এরা সবগুলোই মাদ্রাসা থেকে বাংলাতে 100-তে 100 পেয়ে এসেছে। এরা কিন্তু এই যে আরেকটা কথা এখানে এসে যায়, এই যে কোটা 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 করে ছেলেপেলেরা করেছে, এটা নিয়ে কিন্তু কোনো আন্দোলন হলো না। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি, আমরা কোনোদিন স্বপ্নে কল্পনা করতাম বাংলাতে 100-তে 100 পাওয়া যায়, কিন্তু মাদ্রাসাতে আপনি বাংলাতে 100-তে 100 পাবেন। বাংলাতে 100-তে 100 পাওয়া যায়, ইংলিশে 100-100 পাওয়া যায়। আমরা বাংলাতে 60 থেকে 65 পেলে মনে করতাম যে আমি সাহিত্যের জাহাজ হয়ে গেছি। মানে ইন্টারমিডিয়েটে আমি পেয়েছি মনে হয় বাংলা প্রথম পত্রতে পেয়েছি মনে হয় যেটা ওই 72 পেয়েছি। আমি তো মনে করেছি যে আমি মাইকেল মধুসূদন দত্ত, নিজেকে মনে করেছি। 72 তো বিশাল মার্ক। আর এরা 100-তে 100 পেয়ে ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটি, সেটা নিয়ে কোনো প্রতিবাদ দেখেছেন? সেটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ যেসব ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম থেকে আসে, তারা কি কখনো প্রশ্ন করেছে যে ভাই তুমি তো মাদ্রাসাতে 100-তে 100 পাও, তোমাদের সিস্টেম তো আলাদা, আমাদের সিস্টেম তো আলাদা, তাহলে সেটা নিয়ে প্রতিবাদ দেয়? ফলে এইসব ছেলে পেলে, এই যে আমি কেন এদেরকে টোকাই বললাম, কারণ টোকাইগুলো সবগুলো এসেছে এই আলিয়া মাদ্রাসা থেকে। এগুলার নাম কি? এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারপরে এই যে ছেলেটা অনেক বড় একটা পেট তার হয়েছে, কি নাম আমি তো নাম হয়তো ভুলে যাই, নাহিদ, এরকম কতগুলা। এরা নির্ধারণ করেছে প্রধান বিচারপতি হবে হচ্ছে রিফাত আহমেদ। তো ঢাকা ইউনিভার্সিটির পোলাপান যদি নির্ধারণ করে দেয় প্রধান বিচারপতি কে হবে, সে তখন আপনাকে ওই ইভানজেলিনের ওই কবিতাটাই বলতে হয়, ওই যে ইভানজেলিন এ টেল অফ আকাদি বা একাডি জাস্টিস কবিতাটার মতো, যে পাখি ওই স্কেলের মধ্যেই বাসা বাঁধে, সেই সোর্টকে ভয় পায় না, আইনকে সে ভয় পায় না। এই হচ্ছে কথা। অনেক ধন্যবাদ।